নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব আম্বেদকর শুধু দলিতের নেতা নন, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শূদ্রের নেতা। ভারতবর্ষের যে বর্ণবাদ ব্যবস্থা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করলে দেখা যায় গৌতম বুদ্ধ তার বৌদ্ধ দর্শনের মাধ্যমে ভারতবর্ষে বর্ণবাদকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তার প্রধান লড়াই ছিল হিন্দু কাস্টিজমের উপর, এবং তিনি ভারতবর্ষের সমাজকে একটা গণতান্ত্রিক প্রবাহে বিস্তারের জন্য তিনি বৌদ্ধ সংঘগুলোকে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা স্থাপন করেছিলেন বৌদ্ধ সংঘগুলোতে। পরবর্তীকালে বৌদ্ধজমের পতনের পর আমরা দেখতে পাই পুষ্যমিত্রের হাত ধরে 185 খ্রিস্টপূর্বাব্দে পুনরায় ব্রাহ্মণ্য ধর্মে প্রতিষ্ঠিত হয় এবং মনুসংহিতা রচিত হয় ভারতবর্ষের বর্ণবাদ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য। আম্বেদকর এই ভারতবর্ষের বৌদ্ধ মৌর্য সাম্রাজ্য থেকে যে গুপ্ত সাম্রাজ্যের যে পরিবর্তনটাকে তিনি তার একটা বিখ্যাত বই রেভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশনে নিপুণভাবে উল্লেখ করেছেন যে কীভাবে বৌদ্ধইজমের সাম্যবাদ ধর্মকে ধ্বংস করে হিন্দু বর্ণবাদ ধর্মের পুনরুত্থান ঘটেছে। যাই হোক, পরবর্তীকালে আমরা অষ্টাদশ শতাব্দীতে দেখতে পাই দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের মাধ্যমে তিনি বর্ণবাদ দলিত শ্রেণীর উত্থান চেয়েছেন। আমরা দেখতে পাই পেরিয়ার রামস্বামী, আমরা দেখতে পাই জ্যোতিবা ফুলে, এবং সবচেয়ে বড় ঘটনা হলো আমাদের হিন্দু অ্যাম্বাসেডর যাকে বলা যায়, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জাতীয়তাবাদের চেতনাকে সুদৃঢ় করার জন্য তিনি দলিত শ্রেণীর উত্থান চেয়েছেন। স্বামী বিবেকানন্দের মূল কথা ছিল ভারতবর্ষের জাতীয়তাবাদের চেতনা এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দলিত শ্রেণীদের উত্থানের প্রয়োজন এবং তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা ওই প্রয়োজন। এবং তিনি ভারতবর্ষের যে বিপ্লব সংগঠিত হবে সেখানে তিনি বলেছেন দলিতরাই আগামী দিনে দেশ শাসন করবে। এটা ভারতবর্ষের স্বামী বিবেকানন্দের দলিতের উত্থানের যে তার জাতীয়তাবাদের চেতনার মধ্যে যে দলিত উত্থানের কথা তিনি উল্লেখ করেছেন। পরবর্তীকালে দলিত শ্রেণীর যে সর্বাধিক নায়ক হয়ে উঠেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকর তিনি পাশ্চাত্য রাষ্ট্রে তিনি শিক্ষিত হয়েছেন। তিনি বোম্বাই বিশ্ববিদ্যালয় করেছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তিনি পিএইচডি করেছেন ইকোনমিক্সের উপর। এবং তার যে বইগুলো, দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড সলিউশন, দ্য প্রভিন্সিয়াল ফাইন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া, এগুলোতে তার অর্থনৈতিক দর্শনের পরিচয় পাওয়া যায়। এবং তার আম্বেদকরের যে তার পলিটিক্যাল ফিলোসফি, যে ইন্ডিয়ার কনস্টিটিউশনে তিনি যে প্রতিফলন ঘটেছে, সেখানে তিনি পুরোপুরি ওয়েস্টার্ন সোসাইটির যে লিবারালিজমের মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং প্রো সোশ্যালিস্ট ছিলেন তিনি। তার অর্থনৈতিক ভাবনা এবং রাজনৈতিক দর্শন পর্যালোচনা করলে দেখা যায়। আম্বেদকরের তার যে রাজনৈতিক যে যাত্রা, সেখানে তিনি অ্যাটাক করেছেন হিন্দু ধর্মের বর্ণবাদকে। হিন্দু ধর্মের বর্ণবাদ যে কি, তিনি মনুসংহিতা থেকে তিনি অনেকগুলো উদাহরণ দিয়ে তিনি তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উদাহরণগুলো আমি পরে দিচ্ছি। তবে এখানে আমি আলোচনা শুরু করার আগে আমি বলছি যে ওয়েস্টার্নের যে দলিত, ওয়েস্টার্নের যে স্ল্যাব দাসত্ব সমাজ, এবং ওয়েস্টার্নের যে দাস এবং
ভারতবর্ষের যে দলিত শ্রেণী, এ দুটোর মধ্যে তিনি পার্থক্য নিরূপণ করেছেন। দাসদের স্বাধীনতা ছিল, দাসরা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারত। দাস তারপর দাসরা তিনি স্বাধীনভাবে কাজ করতে পারত এবং দাসরা শিল্প সংস্কৃতি চর্চাও করতে পারত। আমরা রোমে অগাস্টের যুগে শিল্প বাণিজ্যের সূচনা হয়েছিল। এর আগেও কৃতদাসদের কারুশিল্প নিয়োগ করা হতো। রোমানরা বাণিজ্য শিল্পক্ষেত্রে আরও খোলাখুলিভাবে কৃতদাসদের কাজে লাগাতে লাগলো। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে স্পার্টাকার বা অ্যাথেন্স বা রোম, যে ইউরোপে যে দাসদের কোনো স্বাধীনতা ছিল না। তারা মনিবের বিকৃত পণ্য ছিল, কিন্তু দাসদের তারা অস্ত্র ছিল না। তারা শিল্প বাণিজ্য ব্যবসা সব ক্ষেত্রে তারা দাসদের ব্যবহার করতে পারত। ভারতীয় দলিতরা তাদের কিন্তু সব কাজে অংশগ্রহণ করার কোনো অধিকার ছিল না। তাদের কোনো বিদ্যাচর্চার অধিকার ছিল না, যুদ্ধ করার অধিকার ছিল না, এবং তাদের যে ব্যবসা বাণিজ্য করার কোনো অধিকার ছিল না। সমাজে কৃষিকাজ উৎপাদন কাজে তাদের ব্যবহার করা হতো। ব্যবসার অধিকার ছিল বৈশ্যদের, শূদ্রদের অধিকার ছিল যুদ্ধ করা, অস্ত্র ব্যবহার, আর জ্ঞানচর্চার পটভূমি ছিল জ্ঞানচর্চা ব্রাহ্মণ। তা তিনি দুটো কম্পেয়ার করে বলেছেন যে ভারতীয় শূদ্র ইউরোপের স্ল্যাব থেকেও, দাসদের থেকেও আরও নিম্নতর জীবনযাপন করতেন। তাহলে এই যে দাস এবং শূদ্র উভয়ই কিন্তু শ্রমের শোষণে করার জন্য ব্যবহার করা হয়েছে। দাসরা যুদ্ধ করেছিল সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু ভারতবর্ষের স্ল্যাবরা যুদ্ধ করার কোনো ক্ষমতাও ছিল না, কারণ তাদের হাতে অস্ত্রের অধিকার ছিল না, তাদের জ্ঞানচর্চার কোনো অধিকার ছিল না, তাদের অর্থ, জ্ঞানচর্চা এবং অস্ত্র পরিচালনার অভাবে তারা ভারতবর্ষের ইতিহাসে কখনো বিপ্লব সংগঠিত করতে পারেনি। তবে ভারতবর্ষের শূদ্ররা ধর্মীয়ভাবে অচ্যুত হয়েছিলেন, কারণ তাদের শোষণ করার জন্য ধর্মই তাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল। রাষ্ট্রনায়কদের ধর্মীয়ভাবে এমনভাবে তাদের ডিসকোর্স তৈরি করেছিল যে শূদ্ররা জন্ম হয়েছে ব্রাহ্মণের মুখ থেকে, তাই উচ্চ তিন বর্ণে তারা শুধু সেবা করে যাবে। তাদের এই শ্রম শোষণের উপর ভিত্তি করে বেঁচেছিল উচ্চ বর্ণের তিনটা শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। কিন্তু ইউরোপেও শোষণ ছিল, ইউরোপেও দাসদের শোষণ করা হতো, কিন্তু দাসদের তার সমাজ কাঠামো ভেঙে পরিবর্তনের সামর্থ্য ছিল, কিন্তু ভারতবর্ষের শূদ্রদের ছিল না। কারণ ধর্মগতভাবে বলা হয়েছে, জন্মগতভাবে তুমি দাস এবং তোমার কর্তব্য, এর বেশি তুমি এগিয়ে যেতে পারবে না। তো ভারতবর্ষের জন্মগতভাবে তার পেশা নির্ণয় করা হতো। তাই এই পেশাকে তার জীবন জীবিকার হিসেবে বেছে নিতে হতো। অতএব ইউরোপের স্ল্যাব এবং ভারতীয় শূদ্র, কারণ শূদ্র আইডেন্টিটি তার বাই বার্থ, কিন্তু ইউরোপের স্ল্যাব তাদের বাই বার্থ করে আইডেন্টিটি নেই। তাহলে এখানে হলো শ্রমিক এবং শূদ্র উভয় শোষণের একটা হাতিয়ার মহাজনের বা মনিবের বা মালিকের। ভারতীয় শূদ্ররা জন্মগতভাবে তার আইডেন্টিটি অতিক্রম করে তারা অন্য কোনো পেশা যেতে পারতেন না, তাদের পার্মানেন্ট শোষণের ব্যবস্থা করে রাখা হয়েছিল ধর্মীয়ভাবে। কিন্তু ইউরোপের যে শ্রমজীবী দাসরা, তাদের কোনো শ্রমের কোনো বার্নিং ছিল না এবং জন্মগতভাবে তাদের কোনো আইডেন্টিটি ছিল না। তাহলে দাস ইউরোপের শ্রমজীবী আর ভারতীয় শূদ্র একই, উভয়ই শোষণের একটা যন্ত্র। তবে ইউরোপের দাস থেকেও ভারতীয় শূদ্ররা আরও অচ্যুত এবং আরও শোষিত হতো। তাই ক্লাস এবং কাস্ট, ইউরোপের সমাজ জীবনে শ্রমজীবীদের কাস্ট বলা হয়, ক্লাস বলা হয় শ্রেণী, আর ভারতীয়দের বলা হয় কাস্ট। এখানে তারা জন্মগত বাই বার্থ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের একই আইডেন্টিটি চলতে হয়। আমরা এমুক বংশের, এমন পরিচয় আমাদের, আমরা শূদ্র, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়। তাই আপনি শূদ্রের সন্তান ধনী হলেও
তাকে শূদ্রের সন্তান হিসেবে সম্বোধন করে, কিন্তু ইউরোপে শ্রমজীবী মানুষরা ধনী হলেও তারা ধনী হিসেবে সম্বোধন করে, বাই বার্থ আইডেন্টিটি তাদের নেই। তারপর আমাদের যে এই যে দাসদের মুক্তির জন্য ভারতবর্ষের যে আম্বেদকর যে আন্দোলনটা করলেন, মূল পটভূমি ছিল হিন্দু বর্ণবাদ ব্যবস্থাকে ভেঙে একটা জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, এবং তার যে ক্রিয়াকর্ম সংবিধানের যে 5টা 6টা যে মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো সাম্যের অধিকার তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য উভয়েরই সমান অধিকার দিয়েছেন। রাজনৈতিক অধিকার সব কমিউনিটির তিনি ভোটের অধিকার দিয়েছেন। ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, শোষণ যে কোনো ধনবান ব্যক্তি কাউকে শোষণ করতে পারবে না, ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষা ও সংস্কৃতির চর্চার স্বাধীনতা দিয়েছেন, এবং যে কোনো ব্যক্তি যদি তার সংবিধানে মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন, সে অধিকার দেওয়া হয়েছে ভারতের। এবং পলিটিক্যাল রাইটের সঙ্গে সঙ্গে যে আম্বেদকর এখানে দিয়েছেন যে ডাইরেক্ট অফ প্রিন্সিপাল, এই ডাইরেক্ট অফ প্রিন্সিপালের মধ্যে তিনি শিশুদের নির্যাতনের বিরুদ্ধে ছিলেন, মহিলাদের মাতৃত্বকালীন ছুটির কথা বলেছিলেন, এবং ওয়েলফেয়ার ইকোনমিক্সের যে কথা তিনি ডাইরেক্ট অফ প্রিন্সিপালে তিনি উল্লেখ করেছেন। তাই আম্বেদকরের যে ফিলসফি, একদিকে তিনি ওয়েস্টার্ন লিবারালিজমের তিনি আস্থা ছিলেন, এবং তার ডাইরেক্ট অফ প্রিন্সিপালের মধ্যে তিনি প্রো সোশ্যালিস্টের ভাবনা তার মধ্যে ছিল। তাহলে আম্বেদকর একটা জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই অতএব আম্বেদকরের কাছে শুধু দলিত নেতা নন, তিনি সমস্ত কমিউনিটিরই তিনি নেতা। তাই আমি এক এক করে তার যে কার্যকলাপগুলো আমি করছি, যে দেখুন উনি কীরকম জাতীয়তাবাদ, যে ভিলেজ রিপাবলিক ব্যবস্থাকে তিনি ভাঙতে চেয়েছিলেন। তিনি বলেছেন যে ভিলেজ কমিউনিটিতে হিন্দু ধর্মের যে বর্ণবাদের টিকে আছে ক্ষুদ্র ক্ষুদ্র পঞ্চায়েত ব্যবস্থাকে, তাই তিনি পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিতে চেয়েছিলেন এবং সোসাইটিকে মোবাইলাইজ করতে চেয়েছিলেন যেন বর্ণবাদ কাঠামো ভেঙে যায়। তাতে কি হবে, শ্রমজীবী মানুষ, যে শিল্প শ্রমিক, কৃষিকাজে বিনিয়োগ করতে সুবিধা হবে এবং শ্রমিকদের মোবিলিটি হবে। এবং তিনি দেখুন একটা হচ্ছে তিনি গ্রামীণ সাধারণতন্ত্রকে ভেঙে দিতে চেয়েছিলেন, এবং তার সবচেয়ে বড় আরেকটা অবদান, তিনি ভাইসরয় কাউন্সিলের সভাপতি হিসেবে থাকার সময় 1942 সালে তিনি শ্রমিকদের 12 ঘন্টা থেকে 8 ঘন্টা কাজ করার অনুমতি দিয়েছিলেন মালিকদের। বলেছেন শ্রমিকদের 12 ঘন্টা কাজ করা যাবে না, কাজ করতে হবে 8 ঘন্টা। তিনি কাজের সময় কমিয়ে দিয়েছিলেন। এটা তার একটা বৈপ্লবিক শ্রমজীবী মানুষের প্রতি ভাবনা থেকে চেতনা উদ্ভূত হয়েছে। এবং তার সবচেয়ে নারীর প্রতি তার যে শ্রদ্ধা ছিল, তার হিন্দু কোড বিল, তিনি হিন্দু কোড বিলে তিনি নারীদের পিতার সম্পত্তির অধিকার দিয়েছিলেন, হিন্দু ধর্মের বহু বিবাহ প্রথা ভাঙতে চেয়েছিলেন এই হিন্দু কোড বিলে। এবং পার্লামেন্টে বিল দিয়ে যখন চর্চা হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টির তখন জনসংঘরা এগুলো প্রতিবাদ করেছে, এবং কংগ্রেসের কিছু লোক ধর্মান্ধভাবে এই বিলটাকে বিরোধিতা করেছে। তারা বলেছে এটা পুরুষতন্ত্রের, এটা নারীদের অধিকার এবং ভারতের হিন্দু সংস্কৃতির বিনষ্ট হওয়ার একটা বিল, সেজন্য তারা বিলটা পাশ করাতে দেয়নি। তাহলে কি হলো, যে ভারতীয় সংস্কৃতির বিরোধী বিল, সেই জন্য বিলকে তারা সমর্থন করেনি। সে হিন্দু কোড বিল পাশ হয়নি 1951 সালে, এবং এর প্রতিবাদে আম্বেদকর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1952 সালে নির্বাচনে প্রচার হয়, এই বিলকে পাশ করার জন্য জওহরলাল নেহরু প্রচার করেছিলেন। যে বিলটিকে পাশ করানোর জন্য, এবং 1956 এটা ভারতে পার্লামেন্টে পাশ হয়। এই বিলের মাধ্যমে তিনি নারীর অধিকার, একক বিবাহ ব্যবস্থা, পুরুষদের যে হিন্দুদের আগে একাধিক বিয়ে ছিল এটা তিনি বদ্ধ করেছেন, নারীদের সম্পত্তির অধিকার দিয়েছেন, এবং ডিভোর্সের অধিকার দিয়েছেন নারীদের। এটা হচ্ছে একটা বৈপ্লবিক হিন্দু কোড বিল প্রমাণ করে আম্বেদকর শুধু শূদ্র নারীদের উত্থান চেয়েছেন, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র উভয় সম্প্রদায়ের নারীদেরই তিনি উত্থান চেয়েছিলেন, অধিকার দিয়েছিলেন হিন্দু কোড বিলে। শ্রমিকদের 8 ঘন্টা কাজের অধিকার তিনি দিয়েছিলেন, এবং তিনি ভারতবর্ষকে একটা
ফেডারেলিজম না করে তিনি ভারতীয় ইউনিয়ন ব্যবস্থা স্থাপন করেছেন। তিনি ভেবেছেন এই ক্ষুদ্র এই অধিক সাহিত্য শাসন দিলে ভারতের বর্ণবাদ ব্যবস্থাকে ভাঙা কঠিন এবং ভারতবর্ষে জাতীয়তাবাদের বিঘ্ন ঘটবে। সেজন্য তিনি ভারতীয় ইউনিয়ন বলেছেন, ভারতের ফেডারেলিজম বদলে তিনি ইউনিয়ন শব্দটি সম্বোধন করেছেন। এবং তার অর্থনৈতিক ভাবনাতে দেখা যায় তিনি কৃষিতে সমবায় ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছেন। এটা হয়েছিল 1928 সালে 23শে জুন বোম্বে সরকারি গেজেটে তিনি যে বিধান পরিষদে বিতর্কে অংশগ্রহণ করেছেন, সেখানে তিনি কৃষিতে তিনি সমবায় ব্যবস্থা চালুর কথা বলেছেন। তাতে ক্ষুদ্র প্রান্তিক চাষিগুলোরও তিনি সুবিধা হবে। তিনি খণ্ডিত জমি চাষ করলে যে ক্ষতি হয় এবং উৎপাদনে ব্যাহত হয়, সেজন্য তিনি কালেকটিভলি তিনি উদাহরণ দিয়েছেন ফ্রান্স, রোমানিয়া, ইংল্যান্ডে এরকম কালেকটিভ ব্যবস্থা চালু ছিল। এবং তিনি মায়েদের ছুটির ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটির জন্য তিনি 1938 সালে তিনি যখন বল্লাটের মন্ত্রিসভাতে ছিলেন, হ্যাঁ, তিনি যখন মন্ত্রিসভাতে ছিলেন তখন তিনি মেয়েদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার জন্য তিনি আইন পাশ করিয়েছেন। বলেছেন মালিকদের এই ছুটি মঞ্জুর করতে হবে এবং টাকা দিতে হবে। তিনি শ্রমিকদের ধর্মঘটের স্বীকার করেছেন, এটা 15 সেপ্টেম্বর 1938 সালে। এবং এই যে তিনি শ্রমের 8 ঘন্টা অধিকার, হিন্দু কোড বিল, তারপরে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার এবং সমবায় ব্যবস্থায় কৃষি, এইগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি একটা মুক্ত সমাজ স্থাপন করতে চেয়েছিলেন ভারতবর্ষে এবং সমগ্র কমিউনিটির তিনি অধিকার মানে তিনি পলিটিক্যাল রাইটগুলো তিনি দিয়েছেন মৌলিক অধিকারগুলোর মাধ্যমে। এটা তার কনস্টিটিউশনে স্পষ্ট বোঝা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার, আম্বেদকর যে রাজনৈতিক দলগুলো গঠন করেছিল, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, শিডিউল কাস্ট ফেডারেশন, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, এটা রাজনীতিতে ভারতবর্ষে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তবে তার ইডমের উপর ভিত্তি করিতে এখন তো ভারতবর্ষে যে মুলায়ম সিং যাদবের বিএসপি এবং যে দলিত মুভমেন্ট, ওবিসি মুভমেন্টগুলো গড়ে উঠেছে তার নেতৃত্বেই। এবং তিনি 340 ধারা আর্টিকেলে তিনি ভারতের সংবিধানে রেখে গেছেন যে ভবিষ্যতে যেন ওবিসি কমিউনিটির জন্য রিজার্ভেশন ব্যবস্থা চালু করা হয়। তাহলে এই ছিল আম্বেদকরের তার পলিটিক্যাল ফিলসফি। তিনি একদিকে রাজনৈতিক অধিকার সমস্ত জনগোষ্ঠী দিয়েছেন, ধর্মের অধিকার, রাজনৈতিক দল গঠন করার অধিকার, সবগুলো ভোটাধিকার তিনি দিয়েছেন। অন্যদিকে তিনি আবার তিনি নাগরিকদের এই দলিত শ্রেণীর উত্থানের জন্য সংবিধানের রিজার্ভেশন ব্যবস্থা চালু করেছিলেন। এটা অনেকটা আমি বলতে পারি যে জন রলসের যে আমরা একটা বই দ্য থিওরি অফ জাস্টিস 1971 সালে লিখেছিলেন। তিনি বলছেন যে সামাজিক ন্যায় কীভাবে প্রতিষ্ঠিত হবে। 1971 সালে তার বই, বিখ্যাত বই, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া হয় মাস্টার ডিগ্রিতে। জন রলসেল সোশ্যাল জাস্টিসে বলেছেন রাষ্ট্র একদিকে সমস্ত নাগরিকদের পলিটিক্যাল রাইট দেবে, আবার রাষ্ট্র কতগুলো পলিটিক্যাল রাইটের বিধিনিষেধ দেবে। কারণ ধনীর থেকে সম্পদ এনে ট্যাক্স কালেক্ট করে তিনি গরিবদের তিনি দিতে হবে। তাহলে টাটা বিরলার থেকে আমি ট্যাক্স কালেক্ট করে আমি গরিবদের অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা এগুলোতে আমি ইনভেস্ট করতে হবে রাষ্ট্রের। এভাবে তিনি একদিকে ইকুয়াল রাইট দিয়েছেন সবার, আবার কিছু কিছু বড় লোকদের জন্য তিনি বিধিনিষেধ আরোপ করেছেন, রাষ্ট্র তাদের থেকে ট্যাক্স কালেক্ট করে গরিবদের দেবে। তাহলে আমাদের আম্বেদকর তিনিও ঠিক সেই রকম হাজার হাজার বছর ধরে যারা শোষিত, নির্যাতিত, অস্পৃশ্য জাতিগুলির মুক্তির জন্য তিনি সংবিধানের সাম্যের অধিকারে কতগুলো বিধিনিষেধ দিয়েছেন যে এগুলোতে রিজার্ভেশনের ব্যবস্থা যদি না দেওয়া হয় এই জাতিগোষ্ঠীর সমাজ জীবনে মূল স্রোতে আসবে না এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনও সমৃদ্ধ হবে না এবং ভারতবর্ষ গড়তে, ভারতবর্ষের একটা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না যদি সমস্ত কমিউনিটি সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে আসে। তাই তিনি লায়ন শেয়ার দলিত ওবিসি কমিউনিটির রিজার্ভেশনের ব্যবস্থার মাধ্যমে ভারতীয় রাজনীতির এবং অর্থনীতির এবং শিক্ষার মূল স্রোতে আনার চেষ্টা করেছেন। এটা নর্মাল ব্যাপার। বৃদ্ধ পিতা তার অসুস্থ সন্তানের জন্য তার সম্পদ রেখা যায়, কিন্তু সবল ছেলের জন্য কম সম্পদ রাখে। এটাই রিজার্ভেশন। তা রিজার্ভেশন
ভারতবর্ষের দলিত, ওবিসি এবং মানুষের উন্নতির জন্য তিনি করেছেন। এবং আম্বেদকর ছিলেন শুধু দলিত নেতা নয়, তিনি একটা জাতীয়তাবাদী নেতা। তিনি ভারতবর্ষের বর্ণবাদ ব্যবস্থাকে ভেঙে একটা টোটালি একটা কালেকটিভ সমাজ নির্মাণ করে সমস্ত ভারতবর্ষের একটা সমৃদ্ধ জাতীয়তাবাদ এবং বিশ্বের সমৃদ্ধ এক রাষ্ট্র ব্যবস্থা গড়তে দিয়েছিলেন। কারণ রাষ্ট্রের বৃহৎ সংখ্যক লোককে বঞ্চিত করে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। তাই আম্বেদকর হচ্ছেন একজন ওয়েস্টার্ন লিবারালিজম এবং প্রো সোশ্যালিস্ট। একদিকে তিনি উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী, তার সংবিধানে তার প্রমাণ, আবার দিকে ডাইরেক্ট অফ প্রিন্সিপাল থেকে প্রমাণ করে তিনি হচ্ছেন সোশ্যালিস্ট প্যাটার্ন ওয়েলফেয়ার ইকোনমিকের প্রবর্তক। ওনার অনুসরণে মনে হয় জন রলস তার থিওরি অফ জাস্টিস লিখেছেন। অতএব আম্বেদকর শুধু দলিত নেতা নন, বিবেকানন্দ যেমন দলিত নেতা ছিলেন, আম্বেদকর দলিত নেতা নন, তিনি ভারতবর্ষের সমস্ত কমিউনিটির নেতা এবং সংবিধানের মৌলিক অধিকারগুলোর মাধ্যমে প্রমাণিত হয় এবং ডাইরেক্ট অফ প্রিন্সিপালের মধ্যে প্রমাণিত হয় তিনি সমস্ত কমিউনিটির নেতা। কারণ ডাইরেক্ট অফ প্রিন্সিপালে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। এখানে ব্রাহ্মণের সন্তানও শিশুশ্রম থাকতে পারে, দলিত সন্তানও শিশুশ্রম থাকতে পারে, এটা তিনি নিষিদ্ধ করেছেন। তাতে প্রমাণিত হয় তিনি সমগ্র জাতির নেতা, সমস্ত কমিউনিটির নেতা। ধন্যবাদ।